আসসালামু আলাইকুম and good day dear students. Welcome to my online class. অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস, অর্থাৎ ব্যবসায়ের আইনগত পরিবেশ। ব্যবসায়ের ক্ষেত্রে আইনের গুরুত্ব অপরিসীম। আমরা বিভিন্ন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইন রয়েছে। তার মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট আইন হচ্ছে চুক্তি আইন, অর্থাৎ দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 বেসিক পার্টগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা ডেফিনেশন বলেছি, কন্ট্রাক্ট অ্যাক্টের ডেফিনেশন কি, এরপরে আমরা দেখেছি এসেনশিয়াল এলিমেন্টগুলো, অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাক্টের অর্থাৎ চুক্তির অপরিহার্য উপাদানগুলো কি কি। এরপরে আমরা দেখেছি চুক্তি কিভাবে, অর্থাৎ সকল সম্মতি, অল এগ্রিমেন্টস আর কন্ট্রাক্ট বাট অল কন্ট্রাক্টস আর নট এগ্রিমেন্ট, অর্থাৎ সকল সম্মতিকেই আমরা কি সকল চুক্তি সম্মতি, সকল সম্মতি চুক্তি না, এই আলোচনাগুলো করেছিলাম। তো আমরা যখন চুক্তির বেসিক পার্টগুলো করেছিলাম, অপরিহার্য উপাদান গুলো করেছিলাম, সেখানে একটা অপরিহার্য উপাদান হচ্ছে অফার, অর্থাৎ চুক্তি হওয়ার ক্ষেত্রে যেভাবে দুইটা পক্ষ থাকতে হবে, ঠিক তেমনি ভাবে দুইটা পক্ষকে, অর্থাৎ এক পক্ষ প্রস্তাব করবে এবং সেই প্রস্তাবের স্বীকৃতি আরেক পক্ষ প্রদান করবে। অর্থাৎ এক পক্ষের প্রস্তাব যখন আরেক পক্ষ স্বীকৃতি প্রদান করে তখনই সেটা সম্মতি হয়, এবং যখন এই সম্মতি আইন দ্বারা বলবৎ হয় তখন সেটাকে আমরা কি করি, চুক্তি হিসাবে ডিফাইন করি। আর এই চুক্তির ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আইনগত সুযোগ সুবিধাগুলো অ্যাভেল করতে পারবো। সো আজকে আমরা অফার সম্পর্কে কথা বলবো। লেটস বিগিন। আজকে আমরা চুক্তির কন্ট্রাক্ট অ্যাক্ট অফার নিয়ে কথা বলবো। সো সিম্পলি অফার বা প্রস্তাব বলতে এটা খুবই বেসিক একটা পার্ট হচ্ছে চুক্তি। চুক্তি পারফর্ম করার জন্য, চুক্তি হওয়ার জন্য অবশ্যই এক পক্ষকে কি করতে হবে, অফার করতে হবে। আর অফার বলতে বা প্রস্তাব বলতে আমরা বুঝি কোনো একটা পক্ষ অপর পক্ষ থেকে বা অন্য পক্ষকে কোনো কিছু করা, টু ডু অর নট টু ডু, কোনো কিছু করা বা কোনো কিছু করা থেকে বিরত হওয়ার ইচ্ছা প্রকাশ করাকেই প্রস্তাব বলা হয়। খুব সাধারণভাবে এটা আমরা বলতে পারি। বাট এটা যদি আমরা চুক্তি আইনে দেখি তাহলে সেক্ষেত্রে when one person signifies to another his willingness, তার ইচ্ছা প্রকাশ করে, টু ডু, তার কোনো কিছু করার ক্ষেত্রে ইচ্ছা প্রকাশ করে, or to abstain from doing anything with a view to obtaining the assent of that other to such act or abstention, he said to make a proposal। তাহলে এইখানে যেটা হচ্ছে উইলিংনেস টু ডু অর টু অ্যাবস্টেন, অর্থাৎ করা এবং বিরত থাকার বিষয়টা, কোনো কিছু করা এবং বিরত থাকার বিষয়ের ক্ষেত্রে যখন কি করা হয়, যাকে বিরত থাকতে বলা হচ্ছে, এক পক্ষ কি বিরত থাকতে বলছে, আরেক পক্ষ এক পক্ষ বলছে আরেক পক্ষ বিরত থাকবে, তো সেই ক্ষেত্রে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে কি করেছে, অফার করেছে, প্রস্তাব করেছে। যদি সে সম্মতি জ্ঞাপন করে তখন এটা কি হবে, আইনের ভাষায় চুক্তি হবে। তাহলে এইটা কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সেকশন আন্ডার সেকশন 2A। তো তোমাদেরকে আমি বারবারই একটা বিষয় বলছি, সেটা হচ্ছে যে তোমরা যখনই চুক্তি আইন সংক্রান্ত কোনো বিষয় করবে তখনই চুক্তিগুলো কিন্তু খুব অ্যাপারেন্টলি দেয়া, একেবারে খুব নির্দিষ্ট করে দেয়া, রিটেন ফর্মে দেয়া। সো সেই রিটেন ফর্ম রেফারেন্স গুলো, সোর্স গুলো দিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে তোমরা ম্যাথমেটিক্স এর মতো নাম্বার পাবে। তো এই যে আমরা এই ডেফিনিশন বা এই কোটেশনটা নিয়েছি হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সেকশন 2A।
সো আমরা ডেফিনেশন দেখলাম, তাহলে ডেফিনেশন অনুযায়ী অফার কি বলছে যে কোনো একটা পক্ষ আরেকটা পক্ষকে কোনো কিছু করা, এটা এটা হচ্ছে ব্যবসা সংক্রান্ত হতে পারে, যে আমরা কোনো একটা বিজনেস ফর্ম করি অথবা আমরা কোনো একটা বিজনেস থেকে বিজনেসটা গুটিয়ে ফেলি, তো সেইটাও সে একজন ব্যবসা শুরু করবে, সেটাও কিন্তু অফার। ব্যবসা শুরু করবে সেটাও কিন্তু অফার। আর একজন ব্যবসা ক্লোজ করে ফেলবে সেটাও প্রস্তাব, সেটাও প্রস্তাব। এখন ব্যবসা শুরু করার ক্ষেত্রে যেভাবে প্রস্তাব হয়েছে, তো সেইটা সবাই মিলে শুরু করলে তখন এটা কি হবে, তারা আইনগতভাবে সম্পর্কিত হয়ে গেল। এবং যদি ব্যবসা চলার পর একটা সার্টেন স্টেজে যাওয়ার পরে তারা মনে করে তারা আর ব্যবসাটা কন্টিনিউ করতে চাচ্ছে না, ব্যবসাটা ক্লোজ করে দিবে, তখন এই যে ক্লোজ করে দিবে বা সে এটা হচ্ছে গুটিয়ে ফেলবে, তো সেটাও কিন্তু একটা চুক্তি। সো আই থিঙ্ক তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। দেন হচ্ছে প্রস্তাব সম্পর্কিত কিছু গাইডলাইন আছে, কিছু নিয়মাবলী রয়েছে, যেই নিয়মাবলীর আওতায় আমরা কি করতে পারি, প্রস্তাবগুলো প্রিপেয়ার করতে পারি, প্রস্তাবগুলো এক পক্ষ অপর পক্ষকে দিতে পারে। দেওয়ার ক্ষেত্রে কি নিয়মাবলী বা কি নির্দেশাবলী রয়েছে সেইগুলো আমরা দেখব। এই প্রশ্নটা প্রায়ই পরীক্ষায় আসে। তোমরা এই প্রস্তাব কাকে বলে, প্রস্তাব সম্পর্কিত নিয়মাবলী আলোচনা করো, এরকম একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় প্রায়শই আসে। তো তোমরা একটু কনসেন্ট্রেট করো। দেন ফার্স্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন প্রস্তাব করব সেটা এক হতে পারে যে এক্সপ্রেস অর্থাৎ ব্যক্ত হতে পারে, আরেক হতে পারে কি অব্যক্ত অর্থাৎ ইমপ্লাইড হতে পারে। লাইক তুমি তোমার বন্ধুকে বললে যে চলো আমরা একটা বিজনেস শুরু করি, তো সেই ক্ষেত্রে এইটা কি একটা এক্সপ্রেস প্রস্তাব, তোমার বন্ধুর কাছে সরাসরি তুমি একটা প্রস্তাব দিলে, ব্যবসা করার জন্য সরাসরি একটা প্রস্তাব দিলে। সো এই ক্ষেত্রে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে এটা কি হবে, এটা সম্মতি হবে এবং পরিশেষে এটা একটা চুক্তিতে দাঁড়াবে, আর তোমরা দুজনই আইনগত সুবিধা পাবে। এরপরে যেটা হচ্ছে যে প্রস্তাব এটা কিন্তু ওয়ার্ডের দ্বারা হয়ে গেল বা কোনো একটা প্রসিডিউর, এটাকে আমরা ব্যক্ত প্রস্তাব বলতে পারি। কিন্তু আরেকটা টাইপস কি রয়েছে, অব্যক্ত প্রস্তাব। লাইক আমরা যখন বাস স্টপেজে বাস দাঁড়িয়ে কি বিভিন্ন ডেস্টিনেশনের জন্য দাঁড়ায়, সে আমি বাস স্টপেজে গিয়ে বাসে উঠলাম, তো বাস গিয়ে চিটাগাং নামালো, তো চিটাগাং নামাবার পর সে একটা সার্টেন ভাড়া চাচ্ছে। কেন এই ভাড়াটা কেন দিতে হবে, কারণ তার সাথে তো কোনো এগ্রিমেন্ট হয়নি, কোনো চুক্তি হয়নি, তাহলে ভাড়াটা কেন দিতে হবে? হ্যাঁ, এখানে যে বিষয়টা হচ্ছে যে বাসের যে ওনার বা বাসের যে মালিক, তার সাথে আমাদের ব্যক্ত চুক্তি না হলো, তার সাথে আমাদের কি হয়েছে, অব্যক্ত চুক্তি হয়েছে। অর্থাৎ অর্থাৎ তার সাথে কি হয়েছে, আমাদের অব্যক্ত চুক্তি হয়েছে। বাসে ওঠা মানেই হচ্ছে আমি তাকে কি করব, একটা সার্টেন পিরিয়ডের অর্থাৎ একটা ডিস্টেন্স পার হওয়ার পরে আমি সেই ভাড়াটা পে করতে বাধ্য হব। এমনিভাবে যদি কোনো এন্টারটেইনমেন্ট জোনে যাওয়া হয়, লাইক কোনো পার্কে যাওয়া হয় বা কোনো রিক্রিয়েশন জায়গায় যাওয়া হয় বা কোনো ফুড শপে খাওয়া হয়, সেখানে কোনো এগ্রিমেন্ট বা কোনো কিছু মেনশন করা না থাকলেও, ব্যক্ত করা না থাকলেও, ওই জায়গায় যাওয়া মানেই হচ্ছে ওইখানে তারা কিন্তু একটা প্রস্তাব অলরেডি অথরিটি একটা প্রস্তাব প্রিপেয়ার করা থাকে, ওইখানে যাওয়া অর্থাৎ যাওয়া মানেই হচ্ছে আমি প্রস্তাবটা গ্রহণ করলাম, প্রস্তাবের ওপর তার প্রদত্ত প্রস্তাবটা আমি সম্মতি জ্ঞাপন করলাম, তাহলে ওইটা হবে কি, অব্যক্ত প্রস্তাব। দেন যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে প্রস্তাব কোনো নির্দিষ্ট ব্যক্তি হতে পারে, নির্দিষ্ট শ্রেণী হতে পারে, অথবা সর্বসাধারণের কাছে উত্থাপন করা যায়। সো প্রস্তাব কিন্তু পার্ট পার্ট হতে পারে। যেমন ধরো টেলিটক সিম অফার করে, অনেক সময় দেখবে যে টেলি কোম্পানিগুলো ওদের কিছু কিছু অফার থাকে শুধু ইয়রদের জন্য, অর্থাৎ একটা ক্লাসের জন্য, শুধু যারা তরুণ তাদের জন্য, অথবা শুধু যারা স্টুডেন্ট
তাদের জন্য। তো এটা হচ্ছে কোনো নির্দিষ্ট শ্রেণীর জন্য, অথবা দেখা যায় কিছু কিছু অফার থাকে কি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য। যেমন ধরো রিসেন্টলি টেলিটক যেটা করেছে সেটা হচ্ছে যে স্টুডেন্টদের জন্য, ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য 1 মান্থ ইন্টারনেট অফার, 100 টাকায় 1 মাসের ইন্টারনেট অফার দিবে। সো এইটা হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য অফার। আবার দেখো যে টেলিটকের সিম অফার সর্বসাধারণের জন্য আছে, 4G 3G সিম অফার গুলো। তেমনি ভাবে আমরা যদি ব্যাংকের ক্ষেত্রে আসি, ব্যাংক কিছু কিছু ক্ষেত্রে যেটা করে যে অর্থাৎ ব্যাংকে তো সবাই অ্যাকাউন্ট খুলতে পারে, অনেক ক্ষেত্রে যেটা করা হয় যে শুধু স্টুডেন্টদেরকে সুবিধা দিচ্ছে, বা অথবা শুধু ফিমেল যারা তাদের জন্য পার্টিকুলার অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে। এইভাবে অফার কোনো নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, নির্দিষ্ট শ্রেণী হতে পারে, অথবা কি হতে পারে, মাস পিপল হতে পারে, সবার জন্য অফারটা প্রযোজ্য হতে পারে। এরপরে যেই বিষয়টা আমাদের চিন্তা করতে হবে সেটা হচ্ছে প্রস্তাবের শর্তাবলী। প্রস্তাবের শর্তাবলী সুচিন্তিত হওয়া আবশ্যক, অর্থাৎ প্রস্তাবে আমরা যেই শর্তগুলো দিব সেগুলো যেন সুচিন্তিত হয়, সেগুলো যেন আমরা অর্থাৎ পারফর্ম করা যায়, এমন কিছু যেন না হয় যেগুলো হচ্ছে পারফর্ম করা যাবে না, বা অসম্ভব কোনো কিছু, বা এমন কোনো কিছু যেটা মেজার করা যায় না। যেমন যদি বলে যে জব অফার করলো, কোনো কোম্পানি জব অফার করলো, কিন্তু বললো যে মাস শেষে আপনাকে স্যালারি দেওয়া হবে, মাস শেষে আপনি এখানে জয়েন করেন, মাস শেষে আপনাকে স্যালারি দেওয়া হবে, কিন্তু কি কত স্যালারি দেওয়া হবে, কত আওয়ার্স ওয়ার্ক করতে হবে, এই জাতীয় কোনো কিছু নির্দিষ্ট করে বলা নেই। তাহলে প্রস্তাব যেগুলো দেয়া হবে এবং তার যে শর্তাবলীগুলো হবে সেগুলো কি করতে হবে, সুচিন্তিত হওয়া আবশ্যক এবং নির্দিষ্ট হওয়া আবশ্যক। আমরা এর আগেও একটা ক্লোজ করেছি, একটা টার্মস করেছি, যেটা হচ্ছে নির্দিষ্ট হতে হবে। প্রস্তাবের বা চুক্তি হওয়ার জন্য অফারটা কি থাকতে হবে, সার্টেনিটি থাকতে হবে, প্রস্তাবটা নির্দিষ্ট হতে হবে এবং একটা শর্তাবলীগুলো সুচিন্তিত হতে হবে। দেন আমরা 3 নাম্বার দেখলাম। এরপরে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে চুক্তি আইনের প্রস্তাব ও প্রস্তাবের আমন্ত্রণ এক নয়। একটা হচ্ছে প্রস্তাব করা, আরেকটা হচ্ছে প্রস্তাবের জন্য ইনভাইটেশন করা। সো এই দুইটা বিষয় এক না। যেমন হচ্ছে যে অনেক ক্ষেত্রে যেটা করা হয় যে সে কোনো একটা যেমন অনেক সময় দেখা যায় গভর্নমেন্ট কি করা হয় যে তারা টেন্ডার কি করতে বলে, যে টেন্ডার ড্রপ করতে বলে, অর্থাৎ টেন্ডারের জন্য আহ্বান করে। তারা কি করে, তাদের নির্দিষ্ট কাজের জন্য যে কাজের পার্টিকুলার্স অনুযায়ী বলে যে তোমরা প্রস্তাবের জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু কেউ যদি টেন্ডার ড্রপ করে বলে যে আমি তো প্রস্তাব, অর্থাৎ যেই প্রস্তাবটা দেওয়া হয়েছিল সেটা অ্যাকসেপ্ট করেছি, তো বিষয়টা এরকম না। অর্থাৎ প্রস্তাবের আমন্ত্রণ করা আর প্রস্তাব এক বিষয় না। টেন্ডার দিলে সেটার মধ্যে সেটা ছিল আমন্ত্রণ, দেন হচ্ছে ওইগুলো বিচার বিশ্লেষণ করে ফাইনালি কি করা হবে, প্রপোজালটা করার পর দেন যদি অ্যাকসেপ্ট করা হয় তখন এটা গিয়ে আইন হবে, তখন এটা গিয়ে চুক্তি হবে। কিন্তু যদি আমন্ত্রণ পেয়েই বলা হয় যে এটা তো প্রস্তাব ছিল, আমি অ্যাকসেপ্ট করেছি, সো আমাদের চুক্তি হয়েছে, দেন হচ্ছে কি এইটা আমাকে এই কাজটা আমাকে দিতে হবে, বিষয়টা এরকম না। ওকে, দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে প্রস্তাব গ্রহীতাকে জানাতে হবে। অর্থাৎ কোনো একটা প্রস্তাব করা হয়েছে, এটা এমন যেন না হয় যে প্রস্তাব গ্রহীতা জানেই না। প্রস্তাব গ্রহীতা যদি না জানে সেক্ষেত্রে কিন্তু তার জন্য যে অফারটা দেওয়া হয়েছে সে অফারটার জন্য সে এনটাইটেল থাকবে না, সে আইনগতভাবে যোগ্য বিবেচিত হবে না। যদি সে সু করে, আদালতের মাধ্যমে তার অধিকার ক্লেম করতে চায়, তাহলে সেটা হবে না। অর্থাৎ
সে তুমি তুমি ধরো কোনো একটা দোকান থেকে তুমি একটা কম্পিউটার কিনেছো 1,50,000 টাকা দিয়ে একটা কম্পিউটার কিনেছো। তো কম্পিউটার কিনে বাসায় নিয়ে আসার পর জানতে পারলে যে এই কম্পিউটারের সাথে একটা প্রিন্টার ফ্রি, এই কম্পিউটারের সাথে একটা প্রিন্টার ফ্রি ছিল। কিন্তু কিন্তু এরপরে যখন তুমি গিয়ে ওই বিক্রেতাকে বললে বা যারা অফারটা করেছিল তাদেরকে বললে, তখন তারা কি করলো, তো তোমাকে প্রিন্টারটা দিতে অস্বীকৃতি জানালো। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, যদি এটা তুমি প্রিন্টারটার জন্য আদালতে সু করো বা আদালতকে জানাও, বা তোমরা লিগালি কোনো ইনিশিয়েটিভ নাও, সেক্ষেত্রে যেটা হবে যে যেহেতু প্রস্তাবটা তোমার জানা ছিল না, তো সেক্ষেত্রে ফাইনাল রায় এরকম হতে পারে যে যে প্রস্তাব গ্রহীতাকে না জানলে সেইটার জন্য এনটাইটেল হয় না, আইনগতভাবে এনটাইটেল হয় না। অর্থাৎ তারা এটা দিতে বাধ্য না, তারা প্রিন্টারটা দিতে বাধ্য না। এই জন্য কোনো বিষয় করতে হলে সামগ্রিকভাবে জেনে করতে হবে, এটাই হচ্ছে সিনসিয়ার থাকতে হবে। অর্থাৎ অফারটা সম্পর্কে যদি তুমি জানতে, দেন হচ্ছে তুমি অ্যাভেল করতে পারতে। এইরকম একটা বিষয়, এক ভদ্রলোক তার তার বাসার একজন সার্ভেন্টকে, একজন ভৃত্যকে বলেছিল যে তুমি তার ছোট ভাই হারিয়ে গেছিল অথবা এক রিলেটিভ হারিয়ে গেছিল, যে তুমি সে আত্মীয়কে খুঁজে নিয়ে আসার জন্য বললো সার্ভেন্টকে। তো ইন দা মিন টাইম সে যেটা করেছে, সে একটা প্রস্তাব করেছে। অর্থাৎ তার যে আত্মীয়কে যারা খুঁজে দিতে পারবে তাদেরকে কি করা হবে, 500 টাকা বা 1,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে ওই ভৃত্য কি করলো, সে আত্মীয়কে খুঁজে নিয়ে আসলো। খুঁজে নিয়ে আসার পরে জানতে পারলো যে এই হারিয়ে যাওয়ার জন্য কি ছিল, একটা ঘোষণা ছিল। কিন্তু তখন কি করলো, সে তার মনিবের কাছে এই ঘোষণা ক্লেম করলো, কিন্তু মনিব এটা দিতে অস্বীকৃতি জানালো। এবং ফাইনালি সে কি করলো, এটা সু করলো। আদালত রায় দিল যেহেতু প্রস্তাব গ্রহীতা জানতো না, সো এইটা প্রস্তাব প্রদানকারী এইটা প্রদান করতে বাধ্য না। এই হচ্ছে, তাহলে আই থিঙ্ক বিষয়গুলো তোমরা স্পষ্ট হয়েছে। সো এরপরে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে যে প্রস্তাব শর্তাধীন হতে পারে, প্রস্তাব কি হতে পারে, কন্ডিশনাল হতে পারে। অফার ক্যান বি কন্ডিশনাল। তো এখানে কন্ডিশনাল হলেও কতগুলো বিষয় আছে। হ্যাঁ, তুমি শর্তাধীন করতে পারো, প্রস্তাবকে শর্তাধীন করতে পারো, কিন্তু তোমার শর্তগুলো সুস্পষ্ট হতে হবে। অর্থাৎ কি কি টার্মস, কি কি কন্ডিশনস তুমি দিয়েছো সেগুলো স্পষ্ট হতে হবে। সেগুলো যদি স্পষ্ট না হয় তাহলে কিন্তু অধিকার আদায় করা যাবে না, সেগুলো স্পষ্ট হতে হবে। যেমন একটা ফরাসি জাহাজ কোম্পানি জাহাজ কোম্পানিতে এক ভদ্রলোক একবার কি করলো, তার পণ্য নিয়ে গেল। ওইখানে ফরাসি ভাষায় লেখা ছিল যে পণ্যের কোনো ক্ষতির জন্য কর্তৃপক্ষ দায়ী না, ফরাসি ভাষায় লেখা ছিল। তো শেষে যখন এই ভদ্রলোক একেবারে তার পণ্য নিয়ে পৌঁছালো, তখন তার পণ্য কি অনেকটাই ড্যামেজ হয়েছে, রাস্তায় ড্যামেজ হয়েছে। এবং সে কি করলো, আদালতে সু করলো ওই জাহাজ কোম্পানির বিরুদ্ধে। সু করার পরে তখন আদালত কি করলো, আদালত রায় দিল যে যেহেতু জাহাজ কোম্পানি ফ্রেঞ্চ ভাষায় লিখে দিয়েছিল যে পণ্যের কোনো ক্ষতিপূরণের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়, সো তারা ক্ষতিপূরণ দিতে বাধ্য হবেন। এইখানে যে যাচ্ছিল তার কি করা উচিত ছিল, এই প্রস্তাবের শর্তটা দেখে নেওয়া উচিত ছিল। অর্থাৎ সে কিন্তু ট্রান্সলেট করে নিলেই পারতো। ফ্রেঞ্চ ভাষাকে যদি সে ট্রান্সলেট করে তার ভাষায় শর্তটা দেখে নিত, তখন কি হতো, সে সিনসিয়ার থাকতো এবং হচ্ছে কি তাকে এই ড্যামেজের মুখোমুখি পড়তে হতো না। এরপরে হচ্ছে যে প্রস্তাবের শর্তসমূহ যৌক্তিকভাবে উপস্থাপন করতে হবে। প্রস্তাবের শর্তসমূহ কি করতে হবে, যৌক্তিকভাবে উপস্থাপন করতে হবে। ধরো তুমি ট্রেনে উঠলে, এখন ট্রেনে ওইখানে যেটা হচ্ছে যে একটা তোমার নির্দিষ্ট পণ্য নিয়ে এক জায়গায়, ধরো চিটাগাঙে যাওয়া লাগবে বা কোথাও যাওয়া লাগবে। এখন ট্রেনে এত ছোট করে কিছু কথা লেখা আছে যেগুলো বোঝা যাচ্ছে না, আর ওগুলো খুব একটা লেটারও মনে হচ্ছে না, এবং টিকিটটা ভাঁজ করলে ওই লেখাগুলো
দেখাও যাচ্ছে না। তো এখন যেটা হচ্ছে, তুমি চিটাগাং গিয়ে দেখলে তোমার ম্যাটেরিয়াল গুলো ভেঙে গেছে, এখন তুমি যদি আদালতে সু করো, তো সেই ক্ষেত্রে আদালত কিন্তু দেখবে যে প্রস্তাবের শর্তগুলো কিভাবে ছিল। শর্তগুলো এখন আদালত দেখলো যে এটা এত ছোট, এটা রিডেবল না, অর্থাৎ পড়ার যোগ্য না, এটা উপস্থাপনটা সঠিকভাবে হয়নি। তখন কি করবে, এই যে শর্তগুলো উপস্থাপন না হলে তখন তাকে কি করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু সে যদি এরকম করতো যে তার শর্তগুলো অন্য পেজে সুন্দর করে লিখে রেখেছে, তখন কিন্তু তাকে কি, যেহেতু প্রস্তাবের শর্তগুলো সুস্পষ্ট ভাবে আছে, তাকে ক্ষতিপূরণ দিতে হতো। আরেকটা হচ্ছে, প্রস্তাবের শর্তসমূহ মৌলিক অধিকারের পরিপন্থী হবে না, অর্থাৎ সবারই কিন্তু বেসিক রাইটস রয়েছে, মৌলিক অধিকার রয়েছে। তো প্রস্তাবের শর্ত এমন করা যাবে না যেগুলো হচ্ছে মৌলিক অধিকারকে ভায়োলেশন করে। লাইক তুমি একজনকে ঋণ দিলে বা তুমি একজনের কাছ থেকে টাকা পাই, তো টাকা পেলে এখন তাকে এরকম শর্ত দেয়া যাবে না যে আমি তোমার কাছ থেকে টাকা পাই, সো তুমি কি করতে পারবে না, তোমার বাসা চেঞ্জ করতে পারবে না, তোমার জব চেঞ্জ করতে পারবে না, তো তুমি কোথাও যেতে পারবে না। সো এই যে তার যে চলাফেরার অধিকার, তার যে মৌলিক অধিকারগুলো, এই মৌলিক অধিকারগুলোকে ভায়োলেট করা যাবে না, এটা প্রস্তাবের কন্ডিশন হতে পারে না। এটা প্রস্তাবের কন্ডিশন, তুমি চলতে পারবে না, যেতে পারবে না, কিছু করতে পারবে না। যে কোনো টার্মস এর ক্ষেত্রে আমরা যে কোনো চুক্তি করি, সেই ক্ষেত্রে যদি তার বেসিক রাইটস গুলো ভায়োলেট করে, তখন এইটা যদিও তাকে আমরা করি, তাহলে এটা ফোর্স হবে, আর এই ক্ষেত্রে কোনো আমরা আইনগত সুবিধা আদায় করতে পারবো না, যদি এটা তার মৌলিক অধিকারে গিয়ে থাকে, মৌলিক অধিকারে গিয়ে অধিকারের বিষয়ে দাঁড়ায়। তো তখন যদি আমি আদালতে সু করি, তখন কিন্তু এটা বলবৎ হবে না, অর্থাৎ এটা তার মৌলিক অধিকারের পরিপন্থী। তার খাওয়া বসা চলাফেরা, এগুলো তার বেসিক রাইটস, এগুলো তাকে সংবিধানই দিচ্ছে। সো আমি কোনো কারণে বা কোনো চুক্তির আন্ডারে কি করা যাবে না, এইটাকে মৌলিক অধিকারের পরিপন্থী করা যাবে না। আচ্ছা, দেন হচ্ছে যে শুধুমাত্র ইচ্ছা প্রকাশ বা বিবৃতি প্রস্তাব নয়, শুধুমাত্র ইচ্ছা প্রকাশ বা বিবৃতি ব্যবসা নয়। আমরা কি করি, ফ্রেন্ডসদের সাথে বিভিন্ন ধরনের ইচ্ছা প্রকাশ করি, বিভিন্ন ধরনের, যে আমরা লাইক ইউনিভার্সিটিতে থাকাকালীন কত আমাদের স্বপ্ন যেমন রঙিন হয়, আমাদের চিন্তা ভাবনাগুলো যেমন রঙিন হয়, আমাদের কথাবার্তাগুলো সেরকম রঙিন হয়, এবং আমাদের বিভিন্ন ধরনের অ্যাম্বিশন গুলো থাকে, লাইক হচ্ছে বড় বড় বিজনেস করা। তো এই যে যেমন ধরো ইউনিভার্সিটি থাকতে বা স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা কত বড় বড় এক্সপেকটেশন করছি, কত বড় বিজনেস, যে ইউএসএ তে বিজনেস করব, চায়না বিজনেস করব, হিনা বিজনেস করব। তো এই যে যখন আমরা ফ্রেন্ডসদেরকে করেছি, ইচ্ছাগুলো প্রকাশ করেছি, তো এগুলো মেইনলি হচ্ছে কি ছিল, ইচ্ছা ছিল, অফার ছিল না। এগুলো কি, ইচ্ছা ছিল, অফার ছিল না। তো তো এইগুলোর ক্ষেত্রে যদি এখন ফ্রেন্ড বলে যে তুমি তো কোনো ফ্রেন্ড এরকম সিরিয়াসলি নিয়ে নেয়, তুমি তো বলছো ব্যবসা করবা, তো এখন ব্যবসা করতেছো না, সো এটা কিন্তু ঠিক না। তো এটা কিন্তু আইনগতভাবে তুমি অলরেডি চুক্তি হয়ে গেছে, তুমি আমাকে সম্মতি জ্ঞাপন করছো, আর এখন তুমি এটা নিয়ে কথাই বলতেছো না, তাহলে বিষয়টা কি ওইরকম হবে না। আর যদি আলটিমেটলি এটা সু করা হয় বা আদালত পর্যন্ত যায়, তাহলে কি হবে, এটা একটা স্টেটমেন্ট হিসাবে কাউন্ট করা হবে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে বিয়ের ক্ষেত্রে বলে যে বিয়ের ক্ষেত্রে অনেক সময় এরকম বলা হয় যে এই মেয়ে তো তার পরিবারের অনেক সম্পত্তির মালিকানা রয়েছে, এই কন্যার মালিকানায় অনেক সম্পত্তি রয়েছে। তো ফাইনালি দেখা গেল আসলে কিছুই নেই বা খুব অল্প পরিমাণ রয়েছে। তো এই ক্ষেত্রে যদি কোনো বর এই এইটাকে অফার হিসাবে যে মেয়ের তো অনেক সম্পত্তি আছে বা সেটাকে যদি অফার হিসাবে তাকে বিবাহ করে এবং পরবর্তীতে যদি ক্লেম করে, আসলে এটা কিছু হবে না, ওইটা ছিল হচ্ছে ইচ্ছা প্রকাশ বা স্টেটমেন্ট, বিবৃতি ছিল, এটা কোনো প্রস্তাব ছিল না। এরপরে যেটা হচ্ছে সেটা হলো যে প্রস্তাবে আইনগত সম্পর্ক স্থাপনের
অভিপ্রায় থাকা উচিত। প্রস্তাবে কি করতে হবে? আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায় থাকতে হবে। সে একজন একজন তোমার একজন বন্ধু বা কোনো একজন লোক তোমাকে বিয়ের দাওয়াত দিয়েছে, বিয়ের দাওয়াত দিয়েছে বা কোনো একটা ইনভাইট, কোনো একটা প্রোগ্রামে ইনভাইট করেছে। তো ইনভাইট করার পরে তুমি তুমি তার জন্য গিফট টিফট কিনে ঠিক মানে সন্ধ্যায় ইনভাইটেশন, এর মধ্যে তুমি যাবে 5টার দিকে, সে ফোন করে বললো ভাই আমার প্রোগ্রামটা ক্যান্সেল, আমি আজকে করতে পারছি না, অনিবার্য কারণে আমার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে, এটা আমি করতে পারছি না। তো এখন এই যে একটা সিচুয়েশন, তোমার অলরেডি গিফট টিফট কেনা শেষ, সবকিছু কেনা শেষ, এর মধ্যে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল, তুমি তো খুবই ফেড আপ, ভাবলে যে এই লোককে দেখাচ্ছি, তো আদালতে সু করে দিই। তো কিন্তু এইটা হচ্ছে যে ওই পার্সনের সাথে তোমার আইনগত সম্পর্ক না, ওইটা হচ্ছে সামাজিক সম্পর্ক, আর প্রোগ্রামটা হচ্ছে সামাজিক প্রোগ্রাম। কিন্তু এইটা যদি কোনো কোম্পানির ক্ষেত্রে হতো, এটা যদি কোনো বিজনেস মিটিং হতো, তখন কিন্তু এটা কি করা যেত, সু করা যেত, এবং এখান থেকে যদি কোনো ড্যামেজ হয় সেটা আদায় করা যাবে। আর যেহেতু সামাজিক বিষয়, এখানে আইনগত সম্পর্ক স্থাপন হয়নি। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে অফার হওয়ার গৃহীত হওয়ার পূর্বে প্রস্তাব প্রত্যাখ্যান করা যায়। গৃহীত হওয়ার পূর্বে প্রস্তাব প্রত্যাখ্যান করা যেতে পারে। সে একটা কোম্পানি একটা অফার করলো, যে পত্রিকায় বিজ্ঞাপন দিল বা যে কোনো কিছু, বিভিন্ন যে আমরা আমরা ডিসকাউন্ট দিচ্ছি, 70% ডিসকাউন্ট দিচ্ছি, 50% ডিসকাউন্ট দিচ্ছি, 60% ডিসকাউন্ট দিচ্ছি, কিন্তু এই ডিসকাউন্ট অ্যাভেল করার আগেই কোম্পানি কি করলো, অর্থাৎ যদি কেউ তারা টার্মস দিয়ে দিল যে এই স্টেপ প্রসিডিউর করে ফলো করতে হবে, কিন্তু এই স্টেপ হয়তো কেউ দুই একটা করে ফেলেছে বা করেনি, এই স্টেপ কমপ্লিট হওয়ার আগেই যদি ওই কোম্পানি তার অফারকে উইথড্র করে, তাহলে কিন্তু এইটা করতে পারবে। অর্থাৎ প্রস্তাব গ্রহণ করার আগে যদি প্রত্যাহার করে ফেলে, তাহলে কিন্তু গ্রহণ করতে পারবে, প্রত্যাহার করতে পারবে। সে তুমি তোমার একটা কম্পিউটার বিক্রি করবে 20,000 টাকায়, তুমি ক্লাসে বললে যে তুমি তোমার ক্লাসে বা 5জন মানুষকে বললে যে আমি আমার কম্পিউটার বিক্রি করবো 20,000 টাকা, 5জনের কেউই কি করেনি, তোমাকে অ্যাকসেপ্ট করেনি, গ্রহণ করেনি, জানায়নি। তো তুমি প্রথম দিন জানালে, এরপরে দ্বিতীয় তৃতীয় দিনে যখন তাদের সাথে দেখা হলো, তখন তখন তুমি বললে যে সরি ভাই, আমি তো আমার কম্পিউটারটা বিক্রি করবো না, ঠিক আছে এটা থাক। তো তখন আসলে একজন লোক কি করে আসছিল, কম্পিউটারটা কেনার ইন্টেনশন নিয়ে আসছিল। এখন সে তোমাকে বলল আপনি কম্পিউটার বিক্রি করবেন না, তাহলে বললেন কেন, বা তখন আপনি বলছেন আমি তো কিনতে আসছি, কিন্তু তখন সে যেহেতু অ্যাকসেপ্ট করে নাই, এখন তার এই আর এবং তুমি আগে প্রত্যাহার করে ফেলছো, সো এটা যে কি হবে না, এটা প্রস্তাব হবে না, এবং হচ্ছে এটা এগ্রিমেন্ট হবে না। দেন হচ্ছে যে কোনো প্রস্তাব চিরকাল চালু থাকে না। অর্থাৎ পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো যে আমাদের এই প্রোডাক্টের উপর 50% ডিসকাউন্ট, বিজ্ঞাপনটা ছিল মার্চে, তুমি ডিসেম্বরে গিয়ে তুমি সেপ্টেম্বরে গিয়ে বললে যে ভাই আমি তো এই পণ্যগুলো নিব, আমাকে 50% ডিসকাউন্ট দেন। তো বেসিক্যালি এই অফারটা ছিল মার্চের জন্য। তাহলে দেখা গেছে যে আমাদের বিভিন্ন আমাদের স্বাধীনতা দিবস বা ভাষা দিবস, শহীদ দিবস 21শে ফেব্রুয়ারিতে বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়, 26শে মার্চে বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়। এখন 26শে মার্চের অফার যদি তুমি সেপ্টেম্বরে এসে খোঁজ করো, এপ্রিলে এসে খোঁজ করো, তাহলে তো হবে না। আবার পহেলা বৈশাখ কেন্দ্রিক অফার দেওয়া থাকে, তো সেই অফার কি করতে হবে, পয়লা বৈশাখ অর্থাৎ 14 এপ্রিলের আগেই তোমাকে অ্যাভেল করতে হবে। আর যদি তুমি এরকম মনে করো যে 14 এপ্রিল ও পয়লা বৈশাখের অফার, সমস্যা নেই, আমি গিয়ে ক্রিসমাসে নিব, ডিসেম্বরে নিব, বিষয়টা এরকম না। অর্থাৎ পার্টিকুলার টাইমের জন্য অফার থাকে, অথবা পার্টিকুলার ডিউরেশনের জন্য। আর কোনো অফারই ইচ্ছা মতো চিরকাল চালু থাকে না। অফার যখন দেয়া হয়, তখন ছোট করে লেখা থাকে টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাই, অর্থাৎ শর্ত প্রযোজ্য, শর্তের মাধ্যমে কি দেয়া হচ্ছে, প্রস্তাব দেয়া হচ্ছে। আর আমরা এই যে আগেই দেখেছি প্রস্তাব কি হতে পারে, শর্তাধীন হতে পারে।
সো আমরা কি শিখলাম প্রস্তাব সম্পর্কিত নিয়মাবলী, অর্থাৎ এখন আমরা যখনই কাউকে প্রস্তাব করব বা প্রস্তাব প্রিপেয়ার করতে চাইবো, আই হোপ যে তোমরা খুব ভালো করে প্রস্তাব করতে পারবে, অথবা কারো প্রস্তাব যদি অ্যাকসেপ্ট করতে চাও সেটাও তোমরা খুব সুন্দর করে করতে পারবে। আচ্ছা, দেন আসো হচ্ছে আমরা পড়ি প্রস্তাবের প্রকারভেদ, অর্থাৎ প্রস্তাবকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তো প্রস্তাবকে আমরা যেটা ভাগ করতে পারি সেটা হচ্ছে সাধারণ প্রস্তাব, অর্থাৎ যেটা হচ্ছে যে সবার জন্য প্রস্তাব করা হয়, কমন প্রপোজাল। কি কমন প্রপোজাল? অর্থাৎ একটা কোম্পানি একটা প্রপোজাল করলো, লাইক জিপি সিম বিক্রি করবে, এটা তো সবার কাছেই বিক্রি করবে তাদের যে সিম গুলো। ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, এটা কি করবে? ব্যাংক সবারই অ্যাকাউন্ট খুলবে যাদের এইজ, অর্থাৎ অর্থাৎ ব্যাংকের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী যাদের যাদের জন্য উপযোগী তাদের সবাইকে কি করা হবে? সবাইকে কি করা হবে? অ্যাকাউন্ট খোলা হবে। আর সিম বিক্রি করার ক্ষেত্রেও সেরকম সাধারণ প্রস্তাব। আর এই ক্ষেত্রে যেটা হতে পারে যে বিশেষ প্রস্তাব হতে পারে, নির্দিষ্ট প্রস্তাব হতে পারে, লাইক কোনো তরুণদের জন্য প্রস্তাব হতে পারে, স্টুডেন্টদের জন্য প্রস্তাব হতে পারে, বা নির্দিষ্ট একটা রিজিয়নের জন্য প্রস্তাব হতে পারে, লাইক ঢাকার জন্য একটা প্রপোজাল, চিটাগাংয়ের জন্য একটা প্রপোজাল, রাজশাহীর জন্য একটা প্রপোজাল। তো এইভাবে বিভিন্ন বিশেষ বা নির্দিষ্ট প্রস্তাব হতে পারে। আরেকটা হচ্ছে যে ক্রস প্রস্তাব, আরেকটা হচ্ছে কি ক্রস প্রস্তাব, অর্থাৎ আড়াআড়ি প্রস্তাব। সে ধরো মিস্টার এক্স মিস্টার ওয়াই কে একটা পণ্য বিক্রয়ের প্রস্তাব দিয়েছে। মিস্টার এক্স মিস্টার ওয়াই কে একটা পণ্য বিক্রয়ের প্রস্তাব দেওয়ার পর মিস্টার ওয়াই এইটা এইটা কোনোভাবে খেয়াল করেনি, অথবা তার সেইটা প্রস্তাবটা বুঝতে পারেনি। তো ওয়াই আবার কি করলো? এক্স এর কাছে বললো যে আমি সেভ এক্স ওয়াই এর কাছে 500 টাকায় পণ্য বিক্রয়ের প্রস্তাব দিয়েছে। ওয়াই বুঝতে না পারার কারণে, বিক্রয়ের প্রস্তাব দিয়েছে ওয়াই বিক্রেতা আর এক্স বিক্রেতা, ওয়াই ক্রেতা। ওয়াই আবার কি করলো? বুঝতে না পেরে কি করলো? যদি বলে যে সেম প্রস্তাব দেয় 550 টাকা, 550 টাকায় অর্থাৎ কেনার প্রস্তাব দেয়, তাহলে কিন্তু আসলে কিন্তু প্রথমে এক্স কিন্তু 500 টাকায় অফার দিয়েছিল, পরে কি করলো? ওয়াই কি করলো? 550 টাকায় কিনতে চাইলো, সে বুঝতে না পারার কারণে। সো এখন যখন বুঝতে পারলো যে 500 টাকা অফার করা হয়েছিল, তখন যদি ক্লেম করে, তখন কিন্তু এটা অ্যাকসেপ্টেন্স হবে না। তো আবার এইটা হচ্ছে যে ক্রস প্রস্তাব হয়ে গেল, এক্স ওয়াই কে প্রস্তাব করলো, ওয়াই আবার এক্স কে প্রস্তাব করলো। তাহলে এটা হচ্ছে দুইটা প্রস্তাব, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এক্স ওয়াই এর ক্ষেত্রে অর্থাৎ দুইজনকে প্রস্তাব করলো, দুইজনকে প্রস্তাব করলো। এটা হচ্ছে আড়াআড়ি প্রস্তাব। তো এরপরে যেটা হচ্ছে যে পাল্টা প্রস্তাব, অর্থাৎ কোনো একটা প্রস্তাব দেয়া হয়েছে, এক্স ওয়াই কে প্রস্তাব দিয়েছে 500 500 টাকায় একটা পণ্য বিক্রয়ের প্রস্তাব দিয়েছে। ওয়াই কি করলো? ওয়াই বলল যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন 500 টাকায় বিক্রি করবেন, ঠিক আছে আপনি 490 টাকা করে দেন, আমি 20 পিস নিব। শর্ত কি করলো? এক্স এক্স ওয়াই কে বললো যে 500 টাকা করে, 500 টাকা করে। আর ওয়াই বললো কি? 490 টাকা করে, 490 টাকা করে। সে নিবে কত? 20 পিস নিবে। তো এই যে আরে এইটা নিতে হচ্ছে 1 পিস। তাহলে এইখানে অর্থাৎ প্রথমে যেটা করা হলো যে এক্স ওয়াই কে কি করলো? প্রস্তাব করলো। আবার ওয়াই কি করলো? এক্স কে প্রস্তাব করলো। এখন যেটা হচ্ছে যে 20 টাকা বেশি হওয়ার কারণে
এখানে 20 পিস নিচ্ছে, এখানে 1 পিস নিচ্ছে, যদিও তার এইটা কি হলো, পাল্টা প্রস্তাব হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে পাল্টা প্রস্তাব কি করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে। আর এটা হচ্ছে ওপেন প্রপোজাল। লাইক ওপেন প্রপোজাল, যেমন হচ্ছে যে বাস, অর্থাৎ স্টপেজে বাস থাকে, ওইখানে কি করে থাকে, ওপেন প্রপোজাল থাকে, যারা বাসে উঠবে তারাই ভাড়া পে করবে। এছাড়া যেটা হচ্ছে যে ট্রান্সপোর্টেশন সার্ভিস গুলো, এছাড়া গভর্নমেন্ট বিভিন্ন ধরনের টেন্ডার, তো এগুলো ওপেন কি করা থাকে, ওপেন প্রস্তাব থাকে, অর্থাৎ যারা ওইটা অ্যাকসেপ্ট করবে, যারা ওই প্রস্তাবটা গ্রহণ করবে, তারাই কি করবে, ওই প্রস্তাবের আওতাধীন হবে, ওই প্রস্তাবের মধ্যে পড়ে যাবে। অর্থাৎ এই ছিল আমাদের প্রস্তাবের টাইপস গুলো। তাহলে কি, সাধারণ প্রস্তাব হতে পারে, এটা বিশেষ বা নির্দিষ্ট প্রস্তাব, দেন আড়াআড়ি প্রস্তাব, পাল্টা প্রস্তাব, মুক্ত প্রস্তাব। আই থিঙ্ক তোমরা প্রস্তাবের ক্লাসিফিকেশন গুলো বুঝতে পেরেছো। এরপরে যে টপিকটা আমরা করব, যে কিভাবে প্রস্তাব দেয়া হয়, প্রস্তাব কিভাবে আমরা দিতে পারি। সো ফার্স্ট যেটা হচ্ছে যে আমরা প্রস্তাব দিতে পারি উক্তি বা ওয়ার্ডের মাধ্যমে, উক্তি বা ওয়ার্ডের মাধ্যমে, অর্থাৎ আমরা কি মৌখিকভাবে প্রস্তাব দিতে পারি। লিখিত বা মৌখিকভাবে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে, তুমি মৌখিকভাবে দিতে পারো। আর আমরা প্রস্তাবের শর্তের মধ্যে একটা পড়েছে লিখিত ও নিবন্ধিত। লিখিত এবং নিবন্ধিত হলে প্রস্তাবের ক্ষেত্রে কি করা যায়, সর্বোচ্চ সুবিধা পাওয়া যায়। অর্থাৎ আইনগত যে সুবিধাগুলো রয়েছে সেগুলো বেসিক্যালি হয় হচ্ছে লিখিত বা নিবন্ধিত প্রস্তাবের ক্ষেত্রে। অর্থাৎ যখন আমরা একটা অফার করব, তখন অফারের ক্ষেত্রে কি করতে হবে, টার্মস এন্ড কন্ডিশন গুলো কি করতে হবে, প্রস্তাবগুলো কি করতে হবে, লিখিত হতে হবে। এবং এইটা এমন করা যেতে পারে, ফ্যাক্সের মাধ্যমে দেয়া যেতে পারে, মেইলের মাধ্যমে দেয়া যেতে পারে, বা আদার্স চিঠির মাধ্যমে দেয়া যেতে পারে, কুরিয়ার করে দেয়া যেতে পারে। কোম্পানি যখন কোম্পানি টু কোম্পানি চুক্তি হয়, তখন সাধারণত কোম্পানির পেডে কোম্পানি কি করে, চুক্তি করে থাকে। যখন ছোট ছোট বিজনেস প্রতিষ্ঠানগুলো চুক্তি করে, তখন ছোট ছোট বিজনেস প্রতিষ্ঠানগুলোর যে বিজনেস পেইড থাকে, বিজনেস ঠিকানা থাকে, খাম থাকে, সেগুলোর মাধ্যমে কি করতে পারে, প্রস্তাব করতে পারে। অর্থাৎ উক্তির মাধ্যমে হতে পারে, ওয়ার্ডের মাধ্যমে হতে পারে। দেন এটা কি করবে, সাইন সাইন করলে কি হবে, এটা চুক্তি হয়ে যাবে। এর আগে দেখো এক্সপোর্ট ইম্পোর্ট, যখন আমি তোমাদেরকে এক্সপোর্ট ইম্পোর্ট পড়িয়েছি, এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে লাইক লাইক আমরা যখন ইম্পোর্টার কান্ট্রি থেকে প্রথমে ওরা কি করে, পিআই ইস্যু করে, পিআই প্রোফার্মা ইনভয়েস ইস্যু করে। প্রোফার্মা ইনভয়েস ইস্যু করলে ওইটা প্রোফার্মা ইনভয়েসটা কি, ইম্পোর্টারের পক্ষ থেকে, আদার্স কান্ট্রির পক্ষ থেকে, এটা কি একটা অফার, অর্থাৎ ওয়ার্ডের মাধ্যমে হোক যেভাবে হোক, এটা একটা অফার। আর এই অফারটাই যখন আমরা কি করি, আমরা যখন সাইন করি, অ্যাকসেপ্টেন্স দেখিয়ে ওদেরকে কিন্তু একটা রিপ্লাই দিতে হয়, অর্থাৎ একটা চুক্তিতে আসতে হয়। তো যখন এটা আমাদের সিল সাইন দিয়ে ওদেরকে রিটার্ন মেইল করি, তখনই কিন্তু এটা একটা চুক্তি হয়ে গেল। এক্সপোর্ট ইম্পোর্টে তোমরা দেখেছো, পিআই গুলো যখন আসে তখন এটাকে অ্যাকসেপ্ট করে আমরা ওদেরকে কি করি, একটা রিটার্ন মেইল করি। বা এইভাবে আমরা যখন ইন্টারনাল বিজনেস করি বা হোম ট্রেড করি, তখনও কিন্তু বিভিন্ন ধরনের চুক্তিগুলো সম্পাদিত হয়। আর সেকেন্ড যেটা হচ্ছে আচরণের দ্বারা, সেকেন্ড যেটা হচ্ছে আচরণের মাধ্যমে কি করা হয়, প্রস্তাব দেয়া হয়। আচরণের মাধ্যমে যে প্রস্তাব দেয়া হয়, লাইক হচ্ছে ট্রেন, বাস, এয়ার, বিমানে গিয়ে বসলে, বিমান ট্রাভেল করলে সো ফেয়ার দিতে হবে, এটা অটোমেটিক্যালি বিমান অথরিটির সাথে তোমার চুক্তি। বাসে গিয়ে উঠলে বাসের কি করতে হবে, ভাড়া দিতে হবে, এটা অটোমেটিক চুক্তি। অর্থাৎ আচরণই বুঝিয়ে দিচ্ছে কি এইটা, এইটা একটা চুক্তি হয়ে গেছে, এটা বাস অথরিটির সাথে চুক্তি হয়ে গেছে। আইদার এটা ভাড়া লেখা থাকুক অথবা না থাকুক। বিমানের ক্ষেত্রে বিমানে উঠলে নির্দিষ্ট ডেস্টিনেশনে গেলে সে ভাড়া দিতে হবে, রেলে উঠলেও সেই, বা আমরা যেই সার্ভিসগুলো, সার্ভিস ওরিয়েন্টেড ফান্ডগুলো, অর্থাৎ সার্ভিস অ্যাভেল করলে কিন্তু তার যে কস্ট আছে সেটা অটোমেটিক্যালি পার্ট অফ এগ্রিমেন্ট, অর্থাৎ পার্ট অফ কন্ট্রাক্ট হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে কি, অথরিটির সাথে তোমার একটা চুক্তি হয়ে যাচ্ছে। এবং এইটা কি একেবারে রিটেন বা ওইভাবে রিটেন বা লেখালেখি বা অনেক সাইন অনেক কিছু না থাকলেও, এটা আচরণের মাধ্যমে কি হয়, অফার হয়।
আর এই অফার গ্রহণ করলে কি হবে, আইনগত এই অফার গ্রহণ করলে সম্মতি হবে, এবং এই সম্মতি কি হবে, আইনগতভাবে বলবৎ হবে, এবং আইনগতভাবে বলবৎ হওয়ার কারণে এটা একটা চুক্তি, এবং এর ভায়োলেশন করলে কি করতে হবে, এর ভায়োলেশন হলে লিগালি আমরা ক্লেম করতে পারবো এবং আমাদের সুবিধাগুলো আদায় করে নিতে পারবো। সো আই হোপ যে তোমরা আজকের ক্লাসটা এনজয় করেছো। অনেক বিষয় ছিল যেগুলো আমাদের খুব প্রয়োজনীয় জানতে পেরেছো। সো দ্যাটস অল ফর দ্য টাইমিং। ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।